হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা এই ভিডিওতে তোমাদের ইউনিট 2 চ্যাপ্টার 2 যেটা খুবই ক্রুশিয়াল চ্যাপ্টার কারশফের সূত্রাবলী এবং তড়িৎ বর্তনী চ্যাপ্টার তার কিছু বেসিক কনসেপ্ট এবং যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো রয়েছে এই চ্যাপ্টারে সেটা নিয়ে মূলত আলোচনা করব এবং এর পরের ভিডিওগুলোতে আগের মতো কিছু অঙ্ক আমরা এন্ট্রান্স এবং এইচএস লেভেলের জন্য আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের কি কি কনসেপশন গুলো এই চ্যাপ্টারে খুবই জরুরি। তো এই চ্যাপ্টারের শুরুই হচ্ছে কেসিএল এবং কেভিএল থেকে। এবার কেসিএল এবং কেভিএল মানে কি না, কেসিএল কেভিএল মানে হচ্ছে কিরচফস কারেন্ট ল, যেটাকে আমরা বাংলায় বলি কারশফের প্রবাহমাত্রার সূত্র। দ্বিতীয় হচ্ছে কিরচফস ভোল্টেজ ল, যাকে বলা হয় কারশফের এই পটেনশিয়াল ডিফারেন্স কিংবা বিভব পার্থক্য জনিত সূত্র। এই দুটো সূত্র সম্বন্ধে আমি একটু ইন শর্ট বলি, আর এই ডিটেইলস গুলো তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো যেখানে আমরা চ্যাপ্টারের পুরো পোরশনটা আলোচনা রয়েছে। আমি জাস্ট ইন শর্ট বলি, জাস্ট একটা জিস্ট বলছি। কারশফের কারেন্ট লর মূল বক্তব্য যেটা হচ্ছে কোন একটা বর্তনীর কোন এক বিন্দু ধরো, এই বিন্দুটা যদি আমি ফিক্স ধরি যেটাকে আমরা বলি মেরু কিংবা নোড, ইংলিশে বলি আমরা নোড আর বাংলায় বলি আমরা মেরু। তো এই বিন্দুটাকে আমি বললাম সাপোজ ও, এটাকে ফিক্স পয়েন্ট বললাম। এবার সাপোজ কারেন্টের এরকম হয়তো ডিস্ট্রিবিউশন হয়ে আছে, এরকম এদের হয়তো আমি নাম দিলাম I1, I2, I3, I4, I5, I6। মূল বক্তব্য কি কারশফের প্রবাহমাত্রার সূত্রের না, বর্তনীর কোন একটা বিন্দুতে যদি আমরা ফিক্স ধরি যেখানে প্রবাহমাত্রাগুলো আইদার ঢুকছে কিংবা বেরোচ্ছে, সেইখানে বীজগাণিতিক যে যোগফল, তোমরা জানো প্রবাহমাত্রা হচ্ছে স্কেলার রাশি, সেই বীজগাণিতিক যোগফল সেটা কিন্তু শূন্য হয়। যেমন এই ক্ষেত্রে দেখো I1 ঢুকছে, তোমরা মনে রাখবে কিন্তু সিম্বল গুলো, যেহেতু প্রবেশ করছে এখানে I1, এই জন্য এটা হবে পজিটিভ, তাহলে এরকম। এরপর দেখো I2 বেরোচ্ছে তাই মাইনাস, I3 বেরোচ্ছে তাই মাইনাস, I4 ঢুকছে তাই প্লাস, I5 বেরোচ্ছে তাই মাইনাস, আর I6 ঢুকছে তাই প্লাস। তো আমি কি বলেছিলাম মোট যোগফল তোমাদের শূন্য হবে। তাহলে দেখো মোট যোগফল বীজগাণিতিক যোগফল শূন্য, আর স্কেলার রাশি তাহলে নরমাল যোগই হবে। তাহলে আবার মনে করাচ্ছি, যেগুলো প্রবেশ করবে কোনো বিন্দুতে যে কোনো পয়েন্টে, কোনো কর্নার হতে পারে প্রবাহমাত্রার ক্ষেত্রে, এরকম কোনো পয়েন্ট গুলো হতে পারে, যেরকমই হোক না ত্রিভুজের মতো দেখতে, যেরকমই দেখতে হোক না কেন, একটা ফিক্সড পয়েন্ট আমরা ধরে নেব। সেখান থেকে ধরো এরকম যদি কোনো একটা বর্তনী থাকে তাহলে এটা ধরতে পারি। তাহলে এইভাবে ধরে যে বিন্দুতে প্রবেশ মানে আমরা পয়েন্ট আউট করব যে বিন্দুটা, সেই বিন্দুতে প্রবাহমাত্রা কোনগুলো বেরোচ্ছে কোনগুলো ঢুকছে সেই হিসাবে যেগুলো প্রবেশ করছে সেই বিন্দুতে সেগুলো পজিটিভ, যেগুলো বেরোবে সেগুলো মাইনাস। এগুলো মনে রাখবে। মনে রাখতে হবে তোমাদের, একে যদি আমরা উভয় পক্ষে, এখানে তো 0 রয়েছে এমনিও, যদি আমরা t দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এগুলো কি হবে q1 q2 q3 q4 q5 q6। তার মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কারশফের প্রথম সূত্র মানে যেটা প্রবাহমাত্রার সূত্র, সেটা কি বোঝায় না তড়িৎ আধানের সংরক্ষণ নীতিকে বোঝায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর মনে রাখবে কারশফের এই কারেন্টের সূত্র এবং যেটা ভোল্টেজ ল যেটা আমরা এখনই পড়বো, দুটো সূত্র কিন্তু ডিসি বর্তনী মানে ডাইরেক্ট কারেন্ট এবং এসি অল্টারনেটিং কারেন্ট দুটো বর্তনীর ক্ষেত্রে ইকুয়ালি প্রযোজ্য। পরে পরে তোমরা প্রয়োগ করবে যখন এসি চ্যাপ্টারে পড়বে। পরের যে আমরা টপিকটা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কেভিএল। কেভিএল সম্বন্ধে আমরা একটু জানবো। তাহলে আমি একটা বর্তনী তোমাদের এঁকে বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর আমি স্টেটমেন্টটা বলছি। ধরো এরকম একটা বর্তনী আছে, এখানে একটা এরকম বর্তনী আছে, মিলে একটা বদ্ধ লুপ তৈরি করছে। এর তড়িৎচালক বল E1, এর E2, এই রোধকের নাম R1 দিলাম, এর R2 দিলাম, আর বাইরে সাপ্লাইয়ের জন্য একটা ব্যাটারি থাকলো। আবার এদের নামকরণ করে দিই A, B, আর আমাদের যা যা যেরকম যেরকম নাম রয়েছে আমি সেরকমই দিচ্ছি। এইখানে আমরা A, B, C, ঠিক আছে, আমরা A, B, C এরকম নাম দিয়েছি। এইবারে এইখানে মনে রাখতে হবে তোমাদের কেভিএল এর বক্তব্য হচ্ছে বদ্ধ লুপের ক্ষেত্রে যতগুলো রোধক থাকবে তার মধ্য দিয়ে যে তড়িৎচালক বল যে সাপ্লাই দিচ্ছে মানে প্রবাহমাত্রা যে সাপ্লাই দিচ্ছে, এখানে E1 দিচ্ছে, এখানে E2 দিচ্ছে, সেইগুলো মোট যোগফল যতগুলো ই থাকবে E1, E2, E3 এগুলো সব বীজগাণিতিক যোগফল সমান হবে সংশ্লিষ্ট রোধক তার রোধ
ইনটু প্রবাহ মাত্রা। সাপোজ R1 এর মধ্য দিয়ে হয়তো I1 প্রবাহ মাত্রা যাচ্ছে, R2 এর মধ্য দিয়ে হয়তো I2 প্রবাহ মাত্রা যাচ্ছে, R3 এর মধ্য দিয়ে সাপোজ I3 প্রবাহ মাত্রা যাচ্ছে। তাহলে এইগুলো সবগুলো যোগ হবে, এই যোগফলটি সমান হবে মোট তড়িৎচালক বল যেটা রয়েছে বর্তনী তার সঙ্গে। আমরা সহজে বলতে পারি summation over IR equals to summation over small e। কি করে এটা বুঝতে পারছি? যতগুলো থাকবে সবগুলো পরপর যোগ হয়ে যাবে, এখানেও তাই। তোমাদের মনের মধ্যে যদি প্রশ্ন আসে যে এখানে যখন প্লাস মাইনাস হবে তো এখানে কি সবসময় প্লাস থাকবে সামেশন লেখা আছে বলে? না, দুদিকেই প্লাস মাইনাস হতে পারে। কি রকম? সাপোজ এই ব্যাটারির কথা ভাবো, এই ব্যাটারি কারেন্ট কোন দিকে পাঠাচ্ছে? না, এইরকম পাঠাচ্ছে। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ তো। তাহলে এটার সঙ্গে যখন লিখবো আমি এখানে, তখন কিন্তু আমরা লিখবো -E1। আর এর কথা ভাবো তো, কারেন্ট কোন দিকে পাঠাচ্ছে? ঘড়ির কাঁটার দিকে, তার মানে হচ্ছে ক্লকওয়াইজ। কিন্তু এর ক্ষেত্রে আমরা লিখবো +E2। কিন্তু শর্ত একটাই যে কেভিএল প্রয়োগের জন্য যেটা মূল শর্ত হচ্ছে লুপটা বদ্ধ হতে হবে, এরকম খোলা হবে না, কিন্তু লুপ বদ্ধ হতে হবে। ঠিক আছে? তাহলে বদ্ধ লুপের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর কি এই কেভিএল সূত্রটা যেরকম আগেরটা আধান সংরক্ষণের দিকে প্রকাশ করছিল, এটা শক্তি সংরক্ষণের দিকে প্রকাশ করে। তো এই যে এমসিকিউতে রয়েছে কারশফের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কোন সংরক্ষণের দিকে প্রকাশ করে। এবারে যে ফরমেশনটা আমি করেছি, ধরো এই ক্ষেত্রে যদি লিখতে হয়, আমি একটা পক্ষ তো লিখেই দিয়েছি যে -E1 আর +E2। এই বর্তনীর ক্ষেত্রে যদি আমি কারশফের প্রথম সূত্র লাগাই, সাপোজ এখানে সাপ্লাই হয়তো I, সমান্তরাল সমবায়, তো স্বাভাবিক প্রবাহ মাত্রা আলাদা হবে, কারণ রোধ তো আলাদাই রয়েছে, ইকুয়াল তো হবে না। তাহলে আমরা কি লিখতে পারি? I = I1 + I2। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু নোড পয়েন্ট এটা বলতে পারো কি এটা বলতে পারো, কারণ এখানে এইটা না বলাই ভালো, কারণ এখানে I থাকছে, এইখানে কি ভাঙছে, তাহলে এখানে কত হচ্ছে? I ঢুকছে, তাহলে I+, I1 বের হচ্ছে, তাহলে মাইনাস, I2 বের হচ্ছে, তাই মাইনাস, =0। এই দুজনকে এইদিকে নিয়ে এলে দেখো এটা পেয়ে যাচ্ছ। তাহলে এটা কিন্তু কারশফের প্রথম সূত্রের প্রয়োগ। এবার দ্বিতীয় সূত্র প্রয়োগ করা মানে কি? এই যে বদ্ধ লুপটা দেখতে পাচ্ছ, যার নাম আমরা এরকম বলতে পারি ABCA, এই বদ্ধ লুপ। তাহলে এই বদ্ধ লুপে যখন প্রয়োগ করব, আমি তোমাদের কি বলেছিলাম না প্রবাহ মাত্রার সংশ্লিষ্ট রোধ তাকে গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা যদি I1 হয়, তাহলে I1 * R1। মজার ব্যাপার দেখো, I1 টা কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা তোমাদেরকে বিচার করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি I1 টা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাই এটা প্লাস হবে। তারপর আরেকজন আছে দেখো I2 R2, সেটা দেখো I2 কোন দিকে? এই দিকে। তাহলে আমরা কি লিখবো? -I2 R2 = কি বলেছিলাম যে কোষগুলো থাকবে তাদের তড়িৎচালক বলের সমষ্টি। তাহলে কোষগুলোর মধ্যে একটা E1 একটা E2 রয়েছে। তাহলে ফার্স্ট আমরা করব যেটা E1, সেটা সাপ্লাই কোন দিকে দিচ্ছে? এদিকে দিচ্ছে। তাহলে লিখবো -E1 + E2। এইভাবে তোমরা সমীকরণ একে এখানে লাগিয়ে সমাধান করা, সেগুলো অঙ্ক করার সময় প্রয়োগ করতে হবে। যেরকম বীজগাণিতিক আমরা সমাধানগুলো করি সেরকমই সমাধানগুলো করব। তাহলে এই গেল আমাদের কারশফের প্রথম এবং দ্বিতীয় সূত্র সম্বন্ধে একটু ছোট্ট আলোচনা। এইবারে যেটা আমরা আলোচনা করব, এখানে আরেকটা কথা বলে দেওয়া ভালো, এই যে প্রথম যেটা আমরা করলাম একে আমরা বলি বাংলায় মেরু বিশ্লেষণ। কেন? একটা মেরু ধরেছি বিন্দু যাকে নোড বলা হয়, এই জন্য ইংলিশে আমরা বলি this is node analysis which comes from Kirchhoff's first law or current law। সেকেন্ড টাকে আমরা বলি এনার্জি কনজারভেশন। তাহলে এখানে দেখো একটা জটিল যদি বর্তনীয় হয়ে থাকে, একটা বড় বহুভুজের মতো বর্তনী কি আরো কিছু কমপ্লিকেটেড, সেখানেও কিন্তু এক একটা লুপ ধরে আমরা কিন্তু করতে পারি, এগুলোকে আমরা লুপ বলি। ঠিক আছে? কমপ্লিট যে একটা বদ্ধ বর্তনী দেখছো আর কি। এই জন্য আমরা অনেক সময় বলি জালিকা বিশ্লেষণ। তো জালের মতো আরো যদি বর্তনী জালের মতো সেখান থেকে অ্যানালাইসিস করছি, এই জন্য আমরা ইংলিশে বলি মেশ অ্যানালাইসিস কিংবা জালিকা বিশ্লেষণ। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের একটা ছোট্ট প্রয়োগ বলবো যেটা অঙ্ক করার সময় আমাদের অনেক সময় আমাদের হেল্প করে। ধরো এরকম একটা বর্তনী আছে, একটা বর্তনীর অংশ ধরো এখানে একটা ব্যাটারি আছে, এই বিন্দুর নাম A, এই বিন্দুর নাম B দিলাম, আর এখানে একটা রোধক। আমি একটা অঙ্ক সংক্রান্ত আলোচনা করার জন্য এটা বলছি। ধরো এই রোধকের নাম হচ্ছে R, আর এই সাপ্লাইটা হচ্ছে 10 ভোল্ট। এই বিন্দুর বিভব VA, এই বিন্দুর বিভব VB, এটা হচ্ছে VC।
ধরো আমরা কোনো একটা অঙ্ক করছি, সেখানে তো এরকম কিছু একটা লাগবে। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো এরকম তার আছে সাপোজ, মাঝে কোনো রোধক কিংবা ধারক কিংবা কোনো কিছু নেই, কিংবা কোনো আবেশক কোনো কিছু নেই, তার মানে এই বিন্দুর বিভব যা, এই বিন্দুর বিভব তাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্যালকুলেশনে অন্য কিছু আসবে না। এইবারে ধরো এই যে এ বিন্দু রয়েছে, বি বিন্দু রয়েছে, সি বিন্দু রয়েছে, আমরা এর বিভব কিন্তু ক্যালকুলেশন করার সময় 0 ভোল্ট কিংবা লো পটেনশিয়াল আমরা কিন্তু অ্যাজিউম কিংবা ধরে নিই। এইটাকে ধরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আর আরেকটা জিনিস তোমাদের মনে করে, তোমাদের নিশ্চিত থিওরি সময় পড়া হয়ে গেছে, যে এ বিন্দু আর বি বিন্দু যে রয়েছে, এ বিন্দুর বিভব যত হবে, ঠিক আছে, এ বিন্দুর বিভব যত হবে, বি বিন্দুর বিভব যদি ধরো আমি এ বিন্দুর বিভব বলি ভি ভোল্ট, তাহলে বি বিন্দুর বিভব এর যত তড়িৎ চালক বল আছে তার থেকে ততটাই কম হবে। মানে এটা যদি ভি হয়, এটা হবে ভি মাইনাস 10, যদি এটা 5 হয় তাহলে ভি মাইনাস 5। তাহলে ক্যালকুলেশন করতে ধরো আমি এখান থেকে কিছু আই বের করবো, কোনো কিছু বের করবো, তখন কিন্তু করতে পারি। যেটা ব্যাটারির নরমাল নিয়ম, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের মধ্যে পার্থক্য কিন্তু তার তড়িৎ চালক বল যত থাকে, সেই ডিফারেন্সটা কিন্তু সবসময় মেইনটেইন হয়। এটা কিন্তু অঙ্ক করার সময়ও আমরা লাগাবো। নেক্সট যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা আমাদের এইচএস এ খুবই ইম্পর্টেন্ট, আর এন্ট্রান্সেও রয়েছে, কম লো রয়েছে, রিসেন্টলি তো প্রশ্ন রয়েছে এন্ট্রান্সে, সেটা হচ্ছে পোটেনশিওমিটার। তো পোটেনশিওমিটার সম্বন্ধে বলতে গেলে সবচেয়ে সহজ ভাষা এটাই বলা যেতে পারে যে পোটেনশিওমিটার সিম্পল একটা, যে দেখতে পাচ্ছ আমি এখানে এঁকেছি, একটা তার কিংবা একটা পরিবাহী তার। এবার প্র্যাকটিক্যালি আমরা যখন করি সেখানে দেখতে পাই 10 মিটার তার থাকে, 10টা পরপর থাকে, প্র্যাকটিক্যালি যখন তোমরা করবে দেখবে 10টা থাকে। আমি সেই আলোচনায় যাচ্ছি না। এখানে একটা ধরো একটা তার, পোটেনশিওমিটার কিছুই না, একটা ইউনিফর্ম তার, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে, এটা একটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। সাপোজ এই দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এ। এইবারে এই পোটেনশিওমিটার যেটা রয়েছে, যাকে আমরা অনেক সময় বাংলায় বলি বিভব বিভাজক, এই বিভব বিভাজক যে পটেনশিয়াল যেটাকে আমরা বলি, যে পোটেনশিওমিটার বলি, পোটেনশিওমিটার নয় পোটেনশিওমিটার বলি, এই বিভব বিভাজকের ক্ষেত্রে সিম্পল লজিক আমি একটাই বলবো, যে আমরা এইখানে তোমরা সবাই জানো আর এর সঙ্গে দৈর্ঘ্যের সম্পর্ক, পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে টোটাল রেজিস্ট্যান্স যদি আর হয়, তখন যদি দৈর্ঘ্য এল হয়, কিংবা এল দৈর্ঘ্যের জন্য যদি রোধ আর হয়, ডেফিনেটলি আমি যদি একটা অংশ কাট আউট করি, কিংবা একটা অংশ ধরে এখান থেকে কানেক্টেড করে এই অবধি করলাম, সাপোজ ধরো এখানে এই অবধি কানেক্টেড করলাম, এর নাম দিলাম সি, যেটা তোমরা দেখবে প্র্যাকটিস করার সময় জকি থাকে এখানে জে। তাহলে এই যে কানেক্টেড করলাম, এইটা সাপোজ এখানে এই পয়েন্টটা সি নাম দিলাম, আর এটা জকি জে দিলাম। তাহলে এইটা যদি এল হয়, তো স্বাভাবিকভাবে এর রোধ আছে ক্যাপিটাল আর হবে না, অন্য কিছু হবে। সাপোজ সেটা হচ্ছে হয়তো আর ড্যাশ। তাহলে বুঝতেই পারছো আমি এরকম বলতে পারি, কিংবা তোমাদের বইতে যেরকম একটা ক্যাপিটাল আর একটা স্মল আর বলা থাকে, একই ব্যাপার। তাহলে যদি এরকম আমি লিখি, তাহলে ডেফিনেটলি সমানুপাতিক থাকে। তাহলে নতুন লেন্থটা যদি আমি এল ধরি, তাহলে এল বাই ক্যাপিটাল এল, কিংবা কেউ এরকমও করতে পারে বইয়ের মতো যদি করতে চাও, তাহলে আর বাই আর ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আমরা এই রোধটা বের করতে পারি যে কত রোধ হয়েছে। তার মানে কি, আমরা এই ডিসটেন্সটা ভ্যারি করে করে রোধ পরিবর্তন করছি। এই জন্য বলা হয় পোটেনশিওমিটার অনেক কাজে লাগে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কিংবা একটা পরিবর্তনশীল রোধক আকারে কাজ করছে, আবার একটা তড়িৎচালক বলের উৎস হিসাবে কাজ করে, আবার পরিবর্তনশীল তড়িৎচালক বল মানে তড়িৎচালক বল কোষের আমি নির্ণয় করতে চাইছি সেটা করতে পারি, আবার কোষের অভ্যন্তরীণ রোধও নির্ণয় করতে পারি, কিংবা দুটো কোষের তড়িৎচালক বল, একটা আমি আগের থেকে দিয়েছি, একটা আননোন আছে, সেই দুটো কোষের তড়িৎচালক বলে তুলনাও করতে পারি, মানে তাদের তড়িৎচালক বলে অনুপাত নির্ণয় করতে পারি। সেগুলোর ফর্মুলাগুলো তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে, আর এইচএসসি পরীক্ষার জন্য প্রত্যেকটার বর্তনী সহ এক্সপ্লেনেশন পড়তে হবে। এইচএসসি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বড় প্রশ্নতে 3 মার্কসের কোশ্চেনের জন্য। কিন্তু আমরা তো ছোট নিউমেরিক্যালস গুলোর জন্য আলোচনা করছি, সেখানে পদ্ধতিগুলো তোমরা থিওরিতে পড়বে, এখানে শুধু ফর্মুলাগুলো মনে রেখে অঙ্ক বুঝবে। তাহলে এটা এরকম একটা ফর্মুলা হচ্ছে, পোটেনশিওমিটার নীতিটাই এরকম, কারণ একটা নির্দিষ্ট মানে এই দৈর্ঘ্যটা থাকছে, যে রোধ যে থাকছে, এই রোধটা হচ্ছে কিন্তু সুষম রোধ, সেটা একটা পার্টিকুলার ম্যাটেরিয়াল নিয়ে আমরা তৈরি করি। আর এরকম ম্যাটেরিয়াল নিয়ে তৈরি করতে হবে যেখানে কিন্তু রোধের মান খুব একটা পরিবর্তন না হয়, যেরকম আমরা ম্যাঙ্গানিন, কনসেন্ট্রেট এই তারগুলোই সাধারণত ব্যবহার করে থাকি। এই যে ফর্মুলাগুলো আমরা জানলাম, সাপোজ আমরা এই পোটেনশিওমিটারটাই আছে, সাপোজ এরকম একটা পোটেনশিওমিটার রয়েছে,
এই পোটেনশিওমিটারে সাপোজ আমরা এখানে একটা তড়িৎচালক বলের উৎস প্রয়োগ করলাম, প্রয়োগ করে এ বি যেরকম নাম দিই ওরকম দিলাম, আর এর সাপোজ তড়িৎচালক বল হচ্ছে E0, এর দৈর্ঘ্য ক্যাপিটাল এ আর আর। এবারে জকি লাগিয়ে এখানে এই যে সি, এখানে জকি লাগানো। এইবার এইখানে দেখো এইখান থেকে এই অবধি একটা বিভব পার্থক্য থাকবে, কারণ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেছে, স্মল এল হয়ে গেছে, বাকিটা এর মাইনাস এল। তাহলে এর নাম দিলাম বিভব পার্থক্য হতো ভিএসি। তাহলে বুঝতেই পারছো এই যে ভিএসি, এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ আমার কিছু অঙ্ক কষার জন্য, ইভেন যেইটাও রয়েছে স্মল এল বাই ক্যাপিটাল এ ইনটু E0। মানে কি, এটা ছিল আগের থেকে যে কোষটা আমি লাগিয়েছি তার তড়িৎচালক বল। স্মল এলটা হচ্ছে যেখানে আমরা নিষ্পন্দন বিন্দু পেলাম, মানে কি এখানে আমরা গ্যালভানোমিটার লাগিয়ে নেব। এটা তো জাস্ট রাফ, মানে এটা ব্লক ডায়াগ্রাম, প্র্যাকটিক্যালি আমরা গ্যালভানোমিটার লাগাই, সেখানে যে বিন্দুতে বিক্ষেপ পাই না, সাপোজ সেটা এই বিন্দুতে, ধরে যদি এটা 1 মিটার ধরি, যেটা মিটার পিছে 1 মিটার থাকে, পোটেনশিওমিটারে তো 10 মিটার থাকে। ধরো কোন একটা 6 নম্বর 7 নম্বর তারে হয়তো পেয়েছি এই বিন্দুতে, তাহলে এই দৈর্ঘ্যটা আমি মেপে দিলাম, সেই দৈর্ঘ্যটা স্মল এল, টোটাল দৈর্ঘ্য কত না সেটা হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এই ফর্মুলা লাগিয়ে করতে পারি। আর এই ফর্মুলা দেখো একই, শুধু ফারাক কি আছে, স্মল আর এর জায়গায় ভিএসি আর এর জায়গায় এটা। কি করে আসছে না, যদি উভয় পক্ষ আমি যদি প্রমাণাত্মক সেম ধরি, উভয় পক্ষ যদি আমি আই দিয়ে গুণ করি তাহলে দেখো আইআর, তাহলে বিভব পার্থক্য এখানেও আইআর, সেখান থেকে E0। তাহলে এইভাবে হয়ে থাকে। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, এটা খুব কাজে লাগবে। আমরা নেক্সট ভিডিওতে অঙ্ক তো দেখব। নেক্সট যেটা মাথায় রাখতে হবে, এটাকে যদি আমি ই নাম দিই তাহলে কত আসছে, E বাই E0 স্মল এল বাই ক্যাপিটাল এল। একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে দুটো কোষের তড়িৎচালক বলের, মানে তড়িৎচালক বলের যে অনুপাত, যে তুলনা, সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। E বাই E0 ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তোমার ক্যাপিটাল এলটা আগে থেকে জানা থাকবে, স্মল এল মানে যেখানে নিষ্পন্দন বিন্দু পেয়েছো তার অনুপাত করলে হবে, দুটোর মধ্যে একটা মান দেওয়া থাকবে। যদি নাও দেওয়া থাকে কোনো অসুবিধা নেই, যে দুটো মান পেলাম তাকে ভাগ করলাম, সেখান থেকে একটা মান পেলাম, সেটাই হবে E বাই E0। তাহলে এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আমাদের একে ব্যবহার করে পোটেনশিওমিটারকে আমরা আরেকটা হয়তো কোষ লাগালাম, সেই কোষে আমরা অভ্যন্তরীণ রোধ বের করতে চাই। তাহলে প্রথমে লাগানোর আগে নিষ্পন্দন বিন্দু কোথায় পাওয়া গেছিল না L1 এ পাওয়া গেছিল। নতুন ব্যাটারি লাগানোর পর কততে পাওয়া গেছে না L2 ডিসটেন্সে পাওয়া গেছে, মানে এই ডিসটেন্সটা। তাহলে ফর্মুলা হচ্ছে L1 বাই L2 মাইনাস 1, আর বহিস্থ যে রোধক লাগানো থাকে তার রোধ। তাহলে ফর্মুলাগুলো মনে রাখবে, থিওরিতে তোমরা প্রমাণটা করবে, এখানে শুধু ফর্মুলা মনে রাখলেই হবে। এটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগানো হয়। আর পোটেনশিওমিটারের সাহায্যে আমরা কোনো বর্তনী দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কিংবা বিভব পার্থক্য মাপতে পারি। যে কাজটা আমরা ভোল্টমিটার দিয়ে করি সেটা কিন্তু পোটেনশিওমিটার দিয়েও করা যাবে। মূলত পোটেনশিওমিটার আমরা তড়িৎচালক বল কিংবা অভ্যন্তরীণ রোধ এগুলো পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের ফর্মুলার দিক থেকে ভাবতে গেলে, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। তো হুইস্টন ব্রিজ আমাদের এইচএস এও খুব ইম্পর্টেন্ট, আর এন্ট্রান্সেও। তো হুইস্টন ব্রিজ সম্বন্ধে আমি জাস্ট রাফ একটা আইডিয়া দিই যে হুইস্টন ব্রিজ কিছুই নয়, চারটে বাহু যুক্ত আছে, চারটে বাহুতে চারটে রোধ থাকে, তাদের নাম সাধারণত আমরা PQRS দিয়ে থাকি। আর এইখানে গ্যালভানোমিটার লাগিয়ে থাকি, আর এখানে সাপ্লাই দেওয়ার জন্য একটা ব্যাটারি, আর অন অফ করার জন্য আমরা একটা চাবি রাখতে পারি। এই হচ্ছে মূল ব্যাপার। এই যে চারটে বাহু তোমরা দেখছো PQRS, চারটেই হচ্ছে কিন্তু রোধ, আর এটা হচ্ছে গ্যালভানোমিটার। এটা এই প্রান্ত থেকে এই প্রান্ত। এই ব্যাটারি আর গ্যালভানোমিটার যদি আমরা এক্সচেঞ্জও করে দিই, ফাংশনে কোনো পরিবর্তন হবে না সার্কিটে, মানে হুইস্টন ব্রিজে। এবারে হুইস্টন ব্রিজ আবিষ্কার করেছিলেন, ওই জন্য নাম হচ্ছে হুইস্টন ব্রিজ। তো এই যে হুইস্টন ব্রিজ, এই হুইস্টন ব্রিজে প্রতিনিয়ত কিংবা ব্যালেন্স হওয়ার শর্ত হচ্ছে P বাই Q ইকুয়ালস টু R বাই S, মানে এই দুই বাহু রোধের অনুপাত যেন এই দুই বাহু রোধের অনুপাত হয়, তাহলেই কিন্তু এখানে বিক্ষেপ দেখাবে না। বিক্ষেপ না দেখানো মানে নিষ্পন্দ বিন্দু আমরা পেয়ে গেছি কিংবা নাল পয়েন্ট পেয়ে গেছি। একে আমরা বলি প্রতিনিয়ত অবস্থা কিংবা নিষ্পন্দ অবস্থা। আর নিষ্পন্দ বিন্দু অনেক বলি, যেটা আমরা পোটেনশিওমিটার কিংবা মিটার ব্রিজে ফাইন্ড করি। এখানে তো এই মিটার ব্রিজ এরই ব্যবহারিক প্রয়োগ, যেটা তোমরা প্র্যাকটিক্যালি করো। তাহলে এই যে PQRS যে রয়েছে, এখানে মাথায় রাখতে হবে মিটার ব্রিজ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাধারণ মানের রোধ নির্ণয় করার জন্য, অজানা রোধ নির্ণয় করার জন্য। যেরকম 1 ওহম, তার থেকে 1000 ওহম। কিন্তু 1 ওহমের নিচে যেগুলো ফ্র্যাকশন গুলো 0.001 0.01, সেই নিম্নমানের রোধ নির্ণয় করতে পারে না, মানে ত্রুটি আসে অনেক, তার ত্রুটি আসে আমরা ব্যবহার করবো না।
আর উচ্চমানের গ্রোথ মানে 1 কিলো ওহম মানে 1000 ওহমের বেশি, সেগুলোর জন্য আমরা ব্যবহার করি না। তাহলে আমরা মিডিয়াম, যাকে আমরা বাংলায় বলি সাধারণ মানের রোধ 1 থেকে 1000 ওহম, তার মধ্যে রোধ নির্ণয় করার জন্য ব্যবহার করি। এগুলো আমরা থিওরিতে পড়েছি, তোমরা আবার দেখবে। এইখানে এইগুলো মনে রাখতে হবে। আর এখান থেকে একটা প্রয়োগ রয়েছে, সেটা হচ্ছে মিটার গেজ। মিটার গেজ কিছুই নয়, এই যে চারটে দেখলে তোমার রোধ, একটা কথা এটা বলে দিই যে চারটে মান দেখলে তোমার PQRS, যদি PQRS এর মান প্রায় সমান হয় চারজনে, তাহলে কিন্তু বর্তনী কিংবা এই হিস্টোন ব্রিজটা সুবেদিকা খুব ভালো হবে। গ্যালভানোমিটারের সুবেদিকা আর ব্রিজের সুবেদিকা দুটো ব্যাপার কিন্তু আলাদা। গ্যালভানোমিটার ভালো যদি হয়, মানে সুবেদি যদি হয়, সামান্য কারেন্ট যদি বর্তনীতে ফ্লো করে সে কিন্তু বিক্ষেপ দেখাবে। আর যদি সেটা না পারে তাহলে কিন্তু গ্যালভানোমিটার সুবেদি নয় কিংবা সেনসিটিভ নয়, এটা মাথায় রাখতে হবে। তো ওই জন্য গ্যালভানোমিটার এরকমই দিতে হবে, সেটা সামান্য বিক্ষেপ দেখায়। অনেক সময় প্রবলেম হয়ে যায়, আমরা খুব হয়তো লো মানের রেজিস্ট্যান্স নিয়েছি কিংবা খুব হাই মানের রেজিস্ট্যান্স নিয়েছি, তখন কিন্তু গন্ডগোল সৃষ্টি হয়। ওই জন্য আমরা খুব লো কিংবা খুব হাই রেজিস্ট্যান্স ইউজ করব না বের করার জন্য। তাহলে মিটার গেজ হচ্ছে হিস্টোন ব্রিজে একটা ব্যবহারিক প্রয়োগ, যেরকম পোস্ট অফিস ব্লকস, যেটা আমাদের সিলেবাসে এখন নেই। মিটার গেজে কি হয়, 1 মিটার লম্বা একটা তার থাকে, এবারে PQ তো থাকেই অলরেডি, আরটা আমরা চেঞ্জ করতে থাকি, আর এসটা হয় অজানা। তার মানে এর উদ্দেশ্য হচ্ছে এসটা বের করা। তার মানে বুঝতেই পারছো যে এস সমান তাহলে কত দাঁড়াবে, Q/P ইনটু R। এখানে মজার ব্যাপার হচ্ছে কি, আমরা কি করি, একটা জকি নিয়ে নিস্পন্দন বিন্দু খুঁজে বের করি, মানে গ্যালভানোমিটার রিডিং কোথায় 0 হবে, তার মানে কি কাঁটা নড়বে না। ধরো সেটা তুমি হয়তো পেলে L, তাহলে 1 মিটার নাম থেকে বুঝতে পারছো এটা মিটার ব্রিজ, তাহলে 1 মিটার লম্বা তার নেওয়া হয়েছে। তাহলে 1 মিটারের মধ্যে সাপোজ তুমি L যেখানে, সেখানে পেয়েছো হয়তো মান যে হ্যাঁ এইখানে আমি পেয়েছি নিস্পন্দন বিন্দু। তাহলে বাকিটা কত, 100 মাইনাস 1 মিটার মানে 100 সেমি, তাহলে সেন্টিমিটারের ঘরগুলো কাটা থাকে, তোমরা প্র্যাকটিক্যাল করার সময় লক্ষ্য করবে। তাহলে L এটা 100 মাইনাস L, তাহলে S ইকুয়ালস টু দাঁড়ায় কত না, প্রতি একক দৈর্ঘ্যের রোধ যদি আমি ধরি রো, তাহলে Q এর ক্ষেত্রে দাঁড়াবে কত, 100 মাইনাস L ইনটু রো, আর এখানে দাঁড়াবে L ইনটু রো। তাহলে বুঝতেই পারছো কাটাকাটি করলে আমাদের সিম্পলিফিকেশনে এইটা দাঁড়াচ্ছে। এই ফর্মুলাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ মিটার ব্রিজের অঙ্ক করার ক্ষেত্রে। তো এখান থেকে আমরা অঙ্কগুলো করব, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। লাস্ট যে ফর্মুলার কথা বলবো, যেটা একটু আলাদা, সেটা হচ্ছে কি, এই কিছু একটা স্পেশাল টাইপের বর্তনী থাকবে, যেটার উত্তর আমরা কিন্তু সরলীকরণ করে কিংবা তুল্য বর্তনী বের করে কিন্তু আমরা করতে পারি। কিন্তু ধরো আমরা সেভাবে না করে আমরা সরাসরি বর্তনীটা দেখে প্রভাবমাত্রা কিংবা তুল্যরোধ কিংবা কোনো কিছু বের করতে চাইছি, তাহলে স্পেশাল একটা বর্তনী রয়েছে, যেটা আমাদের এন্ট্রান্সে খুবই গুরুত্বপূর্ণ, এটা এইচএসও লাগতে পারে, সেটা নিয়ে আমি একটু বলছি। সাপোজ এরকম একটা বর্তনী, এইখানে এর নাম থাকবে, কিছু একটা দেওয়া থাকবে, এর দেওয়া থাকবে কিছু, এখানে দেওয়া থাকবে, এখানে কিছু ভোল্টেজ, এইখানে V2, এইখানে V3, তো স্বাভাবিক এখানে কিছু একটা প্রভাবমাত্রা থাকবে I1, এইখানে ধরো I2, এখানে I3। যদি আমরা KCL লাগাই তাহলে বুঝতে পারছো I1 ঢুকছে, তাহলে প্লাস, এরা সব বের হচ্ছে, তার মানে পরের লাইন লিখতে পারি এটা। অবশ্য এটা আমার আলোচনার বিষয়, আমি এমনি বললাম KCL এর কথা যেহেতু হলো। এইবারে ধরো এইরকম ক্ষেত্রে তোমাদের হয়তো জিজ্ঞেস করলো যে এই যে বিন্দু, যেটা একটা নোড আছে, মেরু আছে, যেটার নাম দেওয়া হয়েছে O, এই বিন্দুর বিভব পার্থক্য কত সেটা বলেছে। এবার ধরো আমরা তো এখানে I1 সমান কত, I2 সমান কত, I3 সমান কত বসিয়ে কারশফের সূত্র লাগিয়ে বের করতে পারি, কিন্তু এন্ট্রান্সে এমসিকিউ কিংবা এইচএসে কোনো এমসিকিউ এসেছে, সেখানে আমি সরাসরি উত্তর বের করতে চাই, সেখানে সব মানগুলো দেওয়া আছে, তাহলে টাইম বাঁচাতে হবে। এন্ট্রান্স মানে সেখানে টাইম বাঁচাতে হবে, কারণ তুমি যত তাড়াতাড়ি যত বেশি প্রশ্ন করবে তুমি তত বেশি এগিয়ে যাবে, 1 নম্বরের ফারাকের জন্য র্যাঙ্কে অনেক হেরফের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সরাসরি প্রয়োগ করব। যেরকম ধরো এই ক্ষেত্রে V1, তো শুধু মনে রাখতেও কোনো অসুবিধা নেই, V1 R1 V2 R2 V3 বাই R3 উপরে থাকবে, V সমান যেরকম হয় না I বাই R, এটা I ধরো, আর নিচে থাকবে পুরো R1 R2 পুরো যেরকম সমান্তরাল সমবায়ে যা, এইটা মনে রাখলেই তোমরা সরাসরি V0 মানটা কিন্তু বের করতে পারবে। এই ফর্মুলাটা খুবই কাজে লাগে, শুধু মানগুলো এখানে দেখবে, দেখে দেখে বসিয়ে দেবে, উত্তর যত বেরোবে তত ভোল্ট। নেক্সট যেটা খুব ক্রুশিয়াল, সেটা আমি বলি
তোমাদের একটা এইরকম বর্তনী ত্রিভুজের মতো, আর এখানে থাকবে, এটাও তোমার সরাসরি অঙ্ক করার সময় তোমরা এমনি কিভাবে এটা সরলীকরণ করা হয় সেটা আমি নেক্সট ভিডিওতে এমনি অঙ্কতে আলোচনা করব, কিন্তু ডাইরেক্ট অঙ্ক করার জন্য স্পেশালি এইচএসসি আর এন্ট্রান্সে সেই ক্ষেত্রে আমরা সরাসরি প্রয়োগ করতে পারি। এরকম আছে, আর কিছু নাম দেওয়া থাকবে, যেরকম ধরো এখানে এ বি রয়েছে, এখানে এফ নাম রয়েছে, এখানে সি রয়েছে, ডি রয়েছে, ই রয়েছে, আর প্রত্যেকের রোধ হচ্ছে আর। এখানে যদি প্রত্যেকের রোধ আর না থাকে তখন কিন্তু আমরা একটু প্রবলেমে পড়ে যাব, কারণ তখন কিন্তু ডাইরেক্ট ফর্মুলাটা আমরা কিন্তু কাজে লাগাতে পারবো না, তখন কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য আমরা কি করি না, ডাইরেক্ট ফর্মুলা প্রয়োগ করার জন্য সাধারণত অঙ্কতে কিন্তু একই মানের রোধগুলো থাকে। তো এটাকে সরলীকরণ করলে কেমন দেখতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। অঙ্ক করার সময় সরাসরি অঙ্ক করতে হবে, ঠিক আছে? সরাসরি যদি অঙ্ক করতে হয় তাহলে মনে রাখবে আর এ বি, তোমাদের প্রশ্নে বলা থাকবে যে এ বির মধ্যে তুল্য রোধ কত। এই এ আর বি বিন্দু যেটা রয়েছে এর মধ্যে তুল্য রোধ কত। মনে রাখবে যদি সবার মান আর থাকে, দেখতে বর্তমানে যদি এরকম হয় এ বি সি ডি যাই নাম থাকুক, তুল্য রোধ কিন্তু সেই সেম থাকে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। যদি 2 ওহম হয় প্রত্যেকটা, উত্তর কিন্তু 2 ওহম হবে, তো তুমি সরাসরি 2 ওহমে কিন্তু গোল করে দিতে পারো, ডার্ক করে দিতে পারো, অপশন থাকবে। দ্বিতীয় প্রশ্ন, এ থেকে এফ কিংবা বি থেকে ই, মানে আমি এটা বলতে চাইছি আই এফ বা আই বি ই এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ। যদি আমরা এই এ বির মধ্যে একটা ভি তড়িৎচালক বলে সাপ্লাই ব্যাটারি লাগানো হয়, তাহলে এটা সমান দাঁড়াবে ভি বাই আর। কেন? ভি সাপ্লাই দিয়েছি আর বর্তনী তুল্যরোধ তো আর, তাহলে সরাসরি ভি বাই আর করতে পারি। তাই এটাও একটা সুবিধা সরাসরি ওহমের সূত্র প্রয়োগ করা। নেক্সট হচ্ছে আমাদের এই যে লুপ, এই যে লুপ দেখতে পাচ্ছ, সাপোজ তোমাদের এ এফ, মানে এই লুপের কথা বলছি, এ এফ, এইখানে একটা লুপ আছে, দেখো আমি আগে উপরটা বলে দিই, তাহলে এ এফ সি ই বি, এই লুপ, এই লুপে কিংবা নিচের যে লুপটা আছে এ এফ ডি ই বি, এ এফ ডি ই ডি, এই দুটোরই ক্ষেত্রে প্রবাহমাত্রা হবে ভি বাই 2r। তখন এটা ধরা হচ্ছে না। তাহলে এই যে ফর্মুলাগুলো তোমরা ডাইরেক্ট শিখলে, এটা কিন্তু সরাসরি প্রয়োগ করে তোমরা কিন্তু খুব সহজে নিউমেরিক্যালস এর ভ্যালু কিন্তু বের করতে পারো। লাস্ট ফর্মুলা দিয়ে আমি শেষ করি ভিডিও, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজের মতো, যেটা আমি একটু আগে এঁকেও ছিলাম, হুইস্টন ব্রিজের মতো একটা বর্তনী দেওয়া আছে এরকম পি কিউ আর এস। এবারে জিজ্ঞেস করেছে এই পি কিউ আর এস এরকম রয়েছে, তার অবশ্য নামকরণ করা রয়েছে, বলছে যে এই ক্ষেত্রে এ এবং সি বিন্দু আর এ সি এর তুল্য রোধ কত। দেখো আমরা ক্যালকুলেশন করে ভেঙে সরলীকরণ করে করবো, কারণ এর মধ্যে প্রবাহমাত্রা যাবে না। আমি আগেই বলেছি প্রত্যেকের যাই রোধ থাকবে, যেহেতু হুইস্টন ব্রিজের মতো দেখতে, তার মানে অবশ্য ভ্যালু থাকলে আমরা চেকও করে নিতে পারতাম পি বাই পি ইকুয়াল টু আর বাই এস হচ্ছে কিনা। তার মানে এর মধ্যে যদি কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে রোধের ক্যালকুলেশনে এই জিএ কিংবা গ্যালভানোমিটার রোধের কোনো ভূমিকা নেই। তাহলে এখান থেকে আমরা আর এসি ইজিলি বের করতে পারি। কি রকম? দেখো পি এবং কিউ শ্রেণী সমবায় রয়েছে, আবার এদিকে আর এবং এস শ্রেণী সমবায় রয়েছে। পি কিউ মিলে যেটা দেবে আর আর এস মিলে যেটা দেবে তারা পরস্পরের সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে আমরা এরকম সরাসরি লিখতে পারি পি প্লাস কিউ ইনটু আর প্লাস এস বাই পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। তাহলে সরাসরি আমরা এই ফর্মুলার সাহায্যে শুধু মানটা বসিয়ে উত্তর কিন্তু বের করে নেব। সিম্পলিফিকেশন তো আমাদের করতেই হবে, সেটা আমি নেক্সট ভিডিওতে কিছু অঙ্কতে তো তুল্যবর্তনী আইডেন্টিফাই করা কিংবা তুল্যবর্তনী করা সেখানে তো লাগছে, কিন্তু সরাসরি যদি তোমাদের বলে যে অমুক অমুক বিন্দুর মধ্যে তুল্যরোধ কত, শুধু মানগুলো দেখবে, এখানে যা থাকবে 2 5 6 10 যা থাকবে সেগুলো বসাবে, গুণ করবে, যা বেরোবে সেই উত্তরটা হয়ে যাবে। কারণ ক্যালকুলেটর ছাড়াই সবকিছু যেহেতু করতে হবে, তার সময় একটু বাঁচাতে হবে, তাহলে এইভাবে করা যাবে। মোটামুটি আমাদের এই অধ্যায়ে কারশফের সূত্রাবলী চ্যাপ্টারে যা যা ফর্মুলা মোটামুটি ছিল আমার মনে পড়ছে, মোটামুটি আমরা সবগুলোই টাচ করেছি। তোমরা বই আরেকবার ভালো করে দেখবে, হয়তো কিছু নতুন পাবে।
তাহলে এইগুলো ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। আমাদের এইচএস এও বিভিন্ন অঙ্কগুলো রয়েছে, আর এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আমরা নেক্সট দুটো ভিডিওতে এই চ্যাপ্টারের কিছু গাণিতিক প্রশ্ন আমরা আলোচনা করব, যেটা এইচএস এবং এন্ট্রান্স এর জন্য থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টিল দেন, বাই টু অল।